পৃথিবীর বুকে ভয়ঙ্কর দানব ফিরে এসেছে, যাদের পুরো বংশধরকে মানুষেরা মেরে ফেলেছিল। দানব বলতে এখানে এক প্রকার জন্তুকে বোঝানো হয়েছে, যারা মাটি এবং পাথর দিয়ে তৈরি। এদেরকে ট্রোল বলা হয়। এদের সব থেকে বড় শত্রু হলো সূর্যের আলো। এদের শরীরে সূর্যের আলো লাগলেই সঙ্গে সঙ্গে এরা পাথর হয়ে যায়। এই জন্য তারা কয়েক হাজার বছর ধরে পাহাড়ের নিচে গুহায় আশ্রয় নিয়েছিল, কিন্তু বর্তমানে তারা ফিরে এসেছে নিজেদের পূর্বপুরুষদের বদলা নেওয়ার জন্য। হ্যালো সবাইকে, আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি। তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যায়। মুভির শুরুতে এক কম বয়সী মেয়েকে দেখানো হয়, যেখানে তার বাবার সাথে দড়ির সাহায্যে পাহাড়ে ওঠার চেষ্টা করছিল। আর এই মেয়েটির নাম হলো নোরা। নোরার বাবার কথাবার্তায় বোঝা যায় তার ধারণা বাকি মানুষদের থেকে একটু আলাদা। নোরাকে তার বাবা বলে, তুমি যদি সামনের পাহাড়ের দিকে তাকাও তাহলে তুমি কিছুই দেখতে পারবে না, তবে সেটা যদি তুমি তোমার মনের নজর দিয়ে দেখো তাহলে তুমি এই একই পাহাড়ে অন্য কিছু দেখতে পাবে। কিছু ট্রোলরা দাঁড়িয়ে আছে, আর তারা সাধারণ মানুষের থেকে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। এখান থেকে আরো জানা যায় যে নোরার বাবা নোরাকে ছোটবেলা থেকেই একটা গল্প বলে আসছিল। একটি বিয়ে বাড়িতে 13 জন ট্রোল এসেছিল, তবে তারা সেই বিয়ে বাড়িতে বসে অনেকটা নেশা করে ফেলেছিল, যে কারণে তাদের সময়ের প্রতি কোনো খেয়াল ছিল না। আর সেই কারণেই যখন সূর্যের কিরণ তাদের গায়ে এসে পড়ে, সাথে সাথে সবাই পাথরে পরিণত হয়ে যায় আর মাটিতে সবাই মিশে যায়। আর ঠিক সেই ঘটনার পর থেকে বাকি ট্রোলরা নিজেদেরকে পাহাড়ের গায়ে লুকিয়ে রেখেছে। বাবার এসব আজব কথা শুনে নোরা বলে, কিন্তু আমি তো ওই পাহাড়ে তেমন কিছু দেখতে পাচ্ছি না। এটা শুনে তার বাবা বলে, শুধুমাত্র চোখ দিয়ে না দেখে নিজের মনে চোখ দিয়ে দেখো, তাহলে তুমি ঠিকই ওই পাহাড়ের ট্রোলদেরকে দেখতে পাবে। আর এবার নোরা শান্ত হয়ে চোখ বন্ধ করে। তারপর যখনই সে নিজের চোখ খুলে মনের দৃষ্টিতে দেখতে শুরু করে, তখনই তার চোখে ট্রোলরা ধরা পড়ে। নোরা দেখে তারা মানুষের মতো হলেও তাদের আকৃতি অনেকটা বড়। এর পরের সিনে দেখানো হয় নোরা এখন অনেক বড় হয়ে গেছে। এখন নোরা পেশায় একজন প্রফেসর। নোরাকে দেখা যায় সে তার টিমের সাথে একটি জায়গায় খোঁড়াখুড়ির কাজ করছিল। তারা সেখান থেকে কিছু মূল্যবান জিনিসপত্র পাওয়ার আশায় সেখানে খোঁড়াখুড়ি করছিল। তবে সেখানে তারা 6 মাস খোঁড়াখুড়ি চালিয়ে যাওয়ার পরেও সেখান থেকে কিছুই পায় না। আর এবার তাদের টিম লিডার নোরাকে বলে, এমন করে এখানে কোনো খোঁড়াখুড়ি করে লাভ নেই, আমরা কিছুই পাবো না, তাই এসব বন্ধ করা উচিত। কিন্তু নোরা রাজি হয় না, কারণ তার মন বলছিল সে এই জায়গায় কিছু না কিছু অবশ্যই পাবে। তাই সে তার টিম লিডারকে রিকোয়েস্ট করে তাকে আরো কিছুটা সময় দেওয়ার জন্য। এমনই করে কিছুটা সময় খোঁড়ার পর নোরার হাতে কিছু একটা জিনিস বেঁধে যায়। অন্যদিকে দেখানো হয় নরওয়ে পাহাড়গুলোতে বারুদ ফিট করছিল, সেই পাহাড়গুলি উড়িয়ে দেওয়ার জন্য। এরপর যখন সে বারুদগুলো ব্লাস্ট হয়ে যায়, তখন ভেতরে অবস্থা দেখার জন্য কর্মীরা সেই পাহাড়ের মধ্যে প্রবেশ করে। আর এরই মধ্যে একজন কর্মী দেখতে পায় কিছু একটা বিশাল আকৃতির জন্তু তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। আর সবাই এটা জানার চেষ্টা করে যে কি কারণে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। এরপর এসব নিয়ে আলোচনা করার জন্য একটা মিটিং ডাকা হয়, এমনকি সেখানে নোরাকেও ডাকা হয়। এরপর নোরা সেখানে আসলে স্ক্রিনে দেখতে পাই ওই জায়গাতে কিছু বিশাল আকৃতির পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। হিসাব দেখে সেখানে থাকা সবাই অনুমান করে হয়তো এই জায়গায় বৃহৎ আকৃতির কোনো জিনিস রয়েছে, আর সেটা না হলে হয়তো কোনো প্রকার ঝড়ের কারণে এমনটা হয়েছে। তবে সবার মাঝে নোরা জানায় তার মনে হচ্ছে এটা কোনো পায়ের চিহ্ন। এত বড় পা কারো আছে? শুনে সবাই হাসাহাসি করতে শুরু করে। সবাই ভাবে হয়তোবা নোরা মজা করছে তাদের সঙ্গে। এর মধ্যে দৌড়ে একজন সিকিউরিটি সেখানে চলে আসে, সবাইকে একটি ভিডিও দেখায়। সেখানে দেখা যায় সেই পাহাড়ে কিছু ছেলে মেয়ে ব্লগ বানাচ্ছিল, আর হঠাৎ তাদের পেছনে বিশাল আকৃতির কিছু একটা চলে আসে। এসব দেখে সেখানে থাকা সবাই শক্ত হয়ে যায়। এর পরের সিনে বৃদ্ধ স্বামী স্ত্রীকে দেখানো হয়, যারা কিনা নিজের বাড়িতে বসে ব্রেকফাস্ট করছিল, আর তাদের পোষা কুকুরটিকে দেখা যায় বাইরে বসে ডাকছিল। তারা দুজনে বুঝে উঠতে পারছিল না কুকুরটি কেন এভাবে ডাকছে। এর মধ্যে হঠাৎ করে তারা অনুভব করে সেখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এইসব দেখে তারা দুজনে সময় নষ্ট না করে দ্রুত তাদের ঘরে বেসমেন্টে চলে যায়। এরপর যখন সবকিছু ঠান্ডা হয়ে যায় তখন তারা দুজনে বাইরে বের হয়, তবে দেখতে পায় তাদের পুরো বাড়িটাই ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় এইসবের কারণ জানার জন্য নোরা আর অ্যান্ড্রুকে ওই জায়গায় পাঠানো হয়েছে। যাওয়ার সময় অ্যান্ড্রু নোরার কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাইলে নোরা জানায় তার মা অনেক বছর আগেই মারা গেছে, তবে তার বাবা এখনো বেঁচে আছে। কিন্তু তার বাবা একা থাকতে বেশি পছন্দ করে, কারণ তার বিশ্বাস তার সবকিছুই দেখার দৃষ্টিকোণ বাকিদের থেকে অনেকটাই আলাদা। এর মধ্যে তারা সেখানে চলে আসে।
এরপর সেখানে গেলে তারা সেখানে ক্যাপ্টেনকে দেখতে পায়, যার নাম ছিল ক্রিস। ক্যাপ্টেন ক্রিস নোরাকে জানাই এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে কেউ যেন নদী পার হয়ে এসেছিল আর এখান থেকে দৌড়ে পাহাড়ের দিকে চলে গেছে। এমনকি এই জায়গায় বিশাল আকৃতির পায়ের ছাপও রয়েছে। এইসব কিছু শোনার পর নোরা সেই বৃদ্ধ কাপলের সঙ্গে কথা বলতে আসে। তারা দুইজন নোরাকে জানায় তারা এমন একটা শব্দ শুনতে পেয়েছিল যেটা শুনে মনে হচ্ছিল কেউ যেন কান্না করছিল, আর পুরো জায়গাটা একেবারে ভূমিকম্পের মতো শুরু হয়েছিল। আর এইসব শুনে তারা দুজনে ভয় পেয়ে দ্রুত তাদের আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে পড়েছিল। তারা দেখতে পায়নি যে উপরে কি হয়েছে। এরপর সবকিছু শান্ত হলে যখন তারা বাইরে বের হয় তখন দেখতে পায় তাদের বাড়িটাই ধ্বংস হয়ে গেছে। তারা আরও জানায় যে এটা কি করে সম্ভব যে এত বিশাল কোনো জিনিস এত তাড়াতাড়ি কি করে উধাও হয়ে যেতে পারে। আর এবার নোরা দেরি না করে সে ক্যাপ্টেনকে আর অ্যান্ড্রয়েকে সাথে করে নিয়ে তার বাবার কাছে চলে আসে। নোরার বাবা তখন সবাইকে বলে এটা শিওর যে ওই জায়গা থেকে ট্রোলটা বের হয়েছে। এরপর নোরার বাবা সবাইকে এটাও বলে যে সে যখন তার টিমের সাথে সেই পাহাড়ের কাজ করেছিল সেই সময় সে জায়গা থেকে ট্রোলটা বের হয়েছিল, কিন্তু তার কাছে থাকা সব প্রমাণগুলো সরকার গায়েব করে দিয়েছে। এখন আবার একই বিষয়ে আবার প্রমাণ করা আমার পক্ষে সম্ভব হবে না। এইসব শুনে নোরা তার বাবাকে জানায় আজকে আবার ট্রোলটা পাহাড় থেকে বের হয়ে এসেছে। এটা শুনে নোরার বাবা জানায় এই ট্রোলটা স্বাধীনভাবে আগে বসবাস করত, আর এইসব যখন আমি সবার সামনে প্রমাণ করার চেষ্টা করেছিলাম তখন সবাই আমাকে পাগল বলে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়েছিল। এর পরের সিনে দেখানো হয় নোরা তার বাবা এবং ক্রিস সহ সেই পাহাড়ে রওনা হয়। এরপরে তারা সবাই সেই ট্রোলের পায়ে চিহ্ন পরীক্ষা নিরীক্ষা করে। নোরার বাবা খুব ভালো করে পর্যবেক্ষণ করছিল। দূর থেকে নোরা এবং তার সাথীরা তা দেখছিল। নোরা যখন তার বাবাকে সাহায্য করার জন্য তার কাছে যায় তখন তার নাকে অদ্ভুত একটি গন্ধ আসে। এর মধ্যে সে লক্ষ্য করে আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, আর এর মধ্যে নোরা খেয়াল করে তার পিছনে হুট করে কিছু একটা চোখ খুলল। সেটাকে দেখে নোরা বুঝতে পারে পিছনে বিশাল বড় একটি ট্রোল রয়েছে, আর সেটি উঠে দাঁড়াতে শুরু করেছে। তাই সে দেরি না করে তার বাবাকে সাথে নিয়ে সে হেলিকপ্টারে উঠে পড়ে। এরপর সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার সময় নোরা তার ফোনে ট্রোলের উঠে যাওয়ার ভিডিওটি ক্যাপচার করে, আর সাথে সাথে সে মিলিটারি ক্যাম্পে ভিডিওটি পাঠিয়ে দেয়। সেখানে থাকা সবাই এই ভিডিও দেখে শক খেয়ে যায়। নোরা সেখানে এসে সবাইকে বোঝাতে চাচ্ছে যে তাকে কিছুটা সময় দিতে হবে, কিন্তু প্রধানমন্ত্রী তাকে সময় দিতে চাচ্ছে না। সে বলছে সময় দিলে সে বড় দানবটা তাদের সবাইকে শেষ করে দেবে। এখন যা করা সব মিলিটারি করবে। এসব কিছু পরে নোরা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে ক্রিসের কাছে গিয়ে তাকে সাথে নেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করে, কিন্তু এখানে ক্যাপ্টেন ক্রিস জানায় উপর মহল থেকে আদেশ আছে তাকে যেন না নিয়ে যায়, তাই আমি কিছুই করতে পারবো না। কিন্তু নোরা তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। এবার ক্যাপ্টেন তাকে আর না করতে পারে না, তাই নোরাকে এবং তার বাবাকে সাথে নিয়ে যায়। এরপরে তারা সেই স্থানে যায় যেখানে ট্রোলরা হাঁটাহাঁটি করছিল। সে বুঝে যায় যে তার আশেপাশে মানুষ আছে, তাই সে সেখানে দাঁড়িয়ে যায়। অন্যদিকে উপরমহল থেকে ফায়ারিং এর আদেশ আসে। এবার মিলিটারিও তাদের মিশন শুরু করে দেয়। তবে অবাক করার বিষয় হলো ফায়ারিং ট্রোলের কিছুই হয় না, কিন্তু এইসবের কারণে সে ভীষণ ক্ষেপে যায় আর সেখানে থাকা আর্মিদের মারতে শুরু করে। ট্রোলের হামলায় সেখানে থাকা অনেক আর্মি মারা পড়ে যায়। এরপরে নিজেকে বাঁচাতে নোরা এবং ক্যাপ্টেন তার বাবা সবাই মিলে একটি পাহাড়ের পিছনে লুকিয়ে পড়ে। এরপরে নোরা আর তার বাবা সেই ট্রোলকে লক্ষ্য করে সামনে এগোতে থাকে এবং তাকে ইশারায় থামতে বলে। আর অদ্ভুতভাবে দেখা যায় সে ট্রোলটা নোরার বাবার কথা শুনছিল। এরপরে সে শান্ত হয়ে যায়। ঠিক তখনই ওখানে থাকা আর্মিরা ট্রোলের উপরে ফায়ারিং শুরু করে। এতে ট্রোল রেগে যায় এবং সেখানে থাকা আর্মিদের গাড়িগুলো ধ্বংস করে দেয়। এমনকি হঠাৎ করে সেই ট্রোলটা নোরার বাবার দিকে তার পা এগিয়ে দিলে নোরার বাবা দূরে ছিটকে পড়ে যায়। এরপরে ট্রোলটা সেখান থেকে চলে যায়। নোরা ছুটে গিয়ে তার বাবার কাছে যায় এবং তার বাবা মৃত্যুর আগে তাকে বলে যায় রয়্যাল প্যালেস হাউস। এর পরের সিনে দেখতে পারে নোরা ট্রোল নিয়ে রিচার্জ শুরু করে। এরপর জানতে পারে ট্রোলরা ঘন্টার আওয়াজ শুনতে পায় না। ঘন্টার আওয়াজ শুনলে তারা বিরক্ত হয়ে যায়। এরপরে সরকার আবারও নোরা এবং বাকিদেরকে একটা মিশনে পাঠায়। এরপরে তারা হেলিকপ্টারে করে সে ট্রোলের পাশে ঘন্টা বাজাতে শুরু করে, আর এই আওয়াজে ট্রোলটা ভীষণভাবে বিরক্ত হতে শুরু করে। এরপর ট্রোল সেই হেলিকপ্টারগুলোকে ধ্বংস করা শুরু করে। এর মধ্যে দেখা যায় একটি বাচ্চা মেয়ে, সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকে। হেলিকপ্টারটি ধ্বংস হয়ে সে মেয়েটির উপরে পড়তে গেলে সেই ট্রোলটি হেলিকপ্টারকে ধরে ফেলে
এরপর নোরা এবং বাকিরা ক্যাম্পে ফিরে আসে এবং নোরাকে সে মিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরে সরকার মিটিংয়ে সিদ্ধান্ত নেয় যে তাদেরকে মিসাইল ইউজ করতে হবে তাদেরকে থামানোর জন্য। সেই মতে সরকার সেই শহরটি খালি করা শুরু করে যাতে করে কারো কোনো ক্ষতি না হয়। নোরা মন খারাপ করে বসে থাকে। ঠিক সেই সময় তার মনে পড়ে তার বাবার শেষ 3টি কথা, রয়্যাল প্যালেস হাউস। এবার নোরা বুঝে যায় সেই ট্রোলটা হয়তো রাজবাড়ির দিকে যাচ্ছে। তাই সে অ্যান্ড্রুকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে চিফ মিনিস্টার এর সাথে দেখা হয়। সে জানায় যে আগের দিনে লোকেরা বিশ্বাস করত কোনো রাজার বাড়িতে বাড়ি করলে অনেক শুভ হয়। এই জায়গাতেই আগে ট্রোল রাজার বাড়ি ছিল। আগের রাজা ঘন্টা বাজিয়ে সমস্ত ট্রোলকে তাড়িয়ে দিয়ে মেরে ফেলেছিল। একটা ছোট বাচ্চা ট্রোলকে সে পাহাড়ে ছেড়ে এসেছিল। সেই ট্রোলটি এখন আবার জেগে উঠেছে। এরপরে সেই চিফ মিনিস্টার নোরাকে একটি গুহার ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পারে সেখানে ট্রোলদের কঙ্কাল পড়ে আছে। নোরা সেখানে লাইট মেরে দেখতে পারে কিছু অংশ পাথরে পরিণত হয়ে গিয়েছে। আর সেখানে নোরা তার বাবার গল্পের কথা মনে পড়ে যায়, যেখানে 13টা ট্রোলের কথা বলা হয়েছিল যারা সূর্যের আলোতে আসার কারণে পাথর হয়ে গিয়েছিল। এরপরে নোরা মাথায় একটি বুদ্ধি আসে। সে ক্যাপ্টেন ক্রিসকে ফোন করে তার প্ল্যানের কথা শোনায়। এর জন্য ট্রোলটাকে একটি বিশাল খোলা জায়গায় নিয়ে আসতে হবে। তাই সে ক্যাপ্টেনকে জানায় ট্রোলটাকে এমন কোনো খোলা জায়গায় নিয়ে আসার জন্য এবং সেখানে একটি বড় সোলার সিস্টেম বন্দোবস্ত করতে হবে। আর এদিকে ক্যান্টনমেন্ট থেকে জানানো হয় তারা যেন ট্রোলের উপর মিসাইল নিক্ষেপ করে। এইসব জানতে পেরে নোরা কিছুটা ঘাবড়ে যায়, কারণ তার প্ল্যান সফল করতে গেলে আর্মিদের মিসাইল নিক্ষেপ করা থামাতে হবে। এরপরে নোরা ট্রোলের একটি কঙ্কালের মাথা নিয়ে গাড়িতে করে পেট্রোলের সামনে নিয়ে যায়। ট্রোল সেটিকে দেখে সেটার পিছু করা শুরু করে। অনেক স্পিডে গাড়িটি চলার কারণে কঙ্কালটি পড়ে যায়। আর ট্রোলটা সেই কঙ্কালটি উঠিয়ে নেয় হাতে আর সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কঙ্কালটা দেখে সে বুঝে যায় যে এই দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নেই। হঠাৎ করে তার হাত থেকে কঙ্কালটি পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এরপরে ট্রোল রেগে যায় আর সে নোরাদের গাড়ির পিছু করা শুরু করে। এবার নোরা সেই গাড়িটি প্রচন্ড স্পিডে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য জোরে চালায় আর কোনো মতো ট্রোলের হাত থেকে বাঁচিয়ে সেই ফাঁকা জায়গায় চলে আসে। ঠিক শেষ মুহূর্তে ট্রোলটা যখন তাদের গাড়িতেই ধরতে যাবে তখনই নোরা এবং অ্যান্ড্রু সেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বেরিয়ে যায়। আর এদিকে ক্যাপ্টেন ক্রিস সেখানে থাকা সোলার সিস্টেম লাইটগুলো অ্যাক্টিভ করা শুরু করে। লাইটগুলো অ্যাক্টিভ হওয়ায় শরীরে আলো পড়তেই যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে আর তার শরীর পাথরে পরিণত হয়ে যায়। সে যন্ত্রণায় ভয়ানক চিৎকার করতে থাকে। নোরা তার কষ্ট দেখে খুব কষ্ট পায় এবং সহ্য করতে না পেরে সোলার সিস্টেমটিও অফ করে দেয় আর ট্রোলকে বলে সে যেন এখান থেকে অনেক দূরে চলে যায়, কোনো একটি পাহাড়ে নিজেকে লুকিয়ে রাখে যাতে কেউ আর কোনোদিন তাকে খুঁজে না পায়। এইসব কিছু করতে অনেক দেরি হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। আর সেই সূর্যের আলো যখনই সে ট্রোলের শরীরে পড়ে আস্তে আস্তে পাথরে পরিণত হতে শুরু করে দেয় আর মুহূর্তের মধ্যে তার শরীরটি পাথরে রূপান্তরিত হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি সেখানে প্রাইম মিনিস্টার এবং সবাই তাকে দেখার জন্য সেখানে চলে আসে। এরপরে সে নোরাকে বলে তোমার বাবার বলা সে সব কিছুই সত্য ছিল। এরপরে সেখানে অ্যান্ড্রু এবং নোরা সেখান থেকে চলে যায়। যেতে যেতে অ্যান্ড্রু নোরাকে বলে এখনো কি কোনো ট্রোল পাহাড়ে লুকিয়ে আছে? এরপরে নোরা একটি মিষ্টি হাসি দিয়ে বলে হয়তো থাকতে পারে। আর এরই মধ্যে মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুভিটার সেকেন্ড পার্ট কিছুদিন আগে বের হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী পার্টটি নিয়ে হাজির হব। আপনাদের অসংখ্য ধন্যবাদ।